Bismillahir Rahmanir Rahim. FM method 300 years advanced than the conventional English teaching system. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো আমাদের দেশে প্রচলিত শিক্ষা পদ্ধতিতে কত বছর বাধ্যতামূলক বিষয় হিসাবে এক একটি শিক্ষার্থীকে ইংরেজি শিখতে হয়? দেখো, আমরা কিন্তু আমাদের দেশের শিক্ষা পদ্ধতিতে প্লে গ্রুপ থেকেই ইংরেজি শেখানো শুরু করি। প্লে গ্রুপে 1 বছর ইংরেজি পড়তে হয়, নার্সারিতে 1 বছর ইংরেজি পড়তে হয়, কেজিতে 1 বছর ইংরেজি পড়তে হয়। অর্থাৎ প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার আগেই এক একজন শিক্ষার্থীকে 3 বছর ইংরেজি পড়তে হয়। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 5 বছর ইংরেজি পড়তে হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আরো 5 বছর ইংরেজি পড়তে হয়। একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে 2 বছর ইংরেজি পড়তে হয়। ডিগ্রিতে 3 বছর ইংরেজি পড়তে হয়। তাতে মোট 18টি বছর এদেশের শিক্ষার্থীদের বাধ্যতামূলক বিষয় হিসেবে ইংরেজি পড়তে হয়। চিন্তা করে দেখো তো দেখি, 18টি বছর বাধ্যতামূলক বিষয় হিসেবে যে ইংরেজি পড়তে হয় এদেশের প্রত্যেকটি শিক্ষার্থীকে। আর কোনো বিষয় কি এতগুলো বছর ধরে বাধ্যতামূলক বিষয় হিসেবে পড়তে হয়? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, স্ট্যাটিস্টিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় 18টি বছর বাধ্যতামূলক বিষয় হিসেবে আর কোনো সাবজেক্ট পড়তে হয় না। তাহলে আমরা কি বুঝতে পেলাম? সবচেয়ে দীর্ঘ সময় ধরে এদেশের শিক্ষার্থীদের ইংরেজি পড়তে হয়। এবার যদি আমি তোমাদের জিজ্ঞেস করি এদেশের শিক্ষার্থীরা কোন সাবজেক্টে সবচেয়ে বেশি দুর্বল, নিশ্চয়ই তোমরা বলবে ইংরেজিতে। কাজে ভেবে দেখো তো দেখি, যে সাবজেক্টটি পুরো দেশ শুদ্ধ সকল শিক্ষার্থী সবচেয়ে দীর্ঘ সময় ধরে বাধ্যতামূলক বিষয় হিসেবে অধ্যয়ন করার পরেও সেই সাবজেক্টে যদি তারা সবচেয়ে বেশি দুর্বল থেকে যায়, এটা কি জাতীয় পর্যায়ের বিচার বিশ্লেষণ দাবি রাখে না? জাতির সবচেয়ে বেশি বিনিয়োগ ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে না? এই রকমের শিক্ষা পদ্ধতি কি আদৌ প্রশংসনীয়? 18টি বছর পার করার পরে দেশের প্রত্যেকটি শিশু দেশের মালিকানার দাবি করতে পারে, দেশের মালিকে পরিণত হয়, ভোট দেওয়ার অধিকার সে সংরক্ষণ করে। 18 বছর বয়সে এক একটি নারী শিশু বিবাহের আইনগত বৈধতা লাভ করে। 18টি বছরে বাঙালি তার জীবনের প্রায় 3 ভাগের 1 ভাগ শেষ করে ফেলে, তারপরও তারা ইংরেজি শিখতে ব্যর্থ হয়। এবার আমার প্রশ্ন তোমাদের কাছে, কেন আমাদের ইংরেজি শিখতে হয়? তোমরা হয়তো উত্তরে বলবে ইংরেজি হলো একটি আন্তর্জাতিক ভাষা, সেই জন্য শিখতে হয়। তোমাদের এই আনসার, এই উত্তরটি 21 শতাব্দীর প্রেক্ষাপটে সঠিক। কিন্তু বলো তো দেখি, প্রথমে আমাদের যখন ইংরেজি শিখতে হয়েছিল তখন কি ইংরেজি আন্তর্জাতিক ভাষা ছিল? চিন্তা করে দেখো, প্রথমে আমাদেরকে কেন ইংরেজি শিখতে হয়েছিল? আমাদের ইংরেজি শেখার ইতিকথা অন্তত 1757 সাল থেকে ইংরেজি শেখার ঐতিহাসিক প্রেক্ষাপট তোমরা জানো। 1757 সালে যে ইংরেজগণ এদেশে বণিক ভেসে বাণিজ্য করার জন্য এসেছিল তারা এই দেশটিকে দখল করে নেয়। এবার বলো তো দেখি, ইংরেজরা কি আমাদের খাতির যত্ন করার জন্য দেশ দখল করেছিল? নিশ্চয়ই না। কেন দখল করেছিল? আমাদেরকে শাসন আর শোষণ করার জন্য। এবার বলো তো দেখি, আমাদেরকে যখন শাসন আর শোষণ করতে ইংরেজরা এই দেশটি দখল করল, তখন ইংরেজরা সবচেয়ে বেশি কোন দিক থেকে প্রতিবন্ধকতার সম্মুখীন হলো? নিশ্চয়ই ভাষাগত দিক থেকে। কারণ শাসক গোষ্ঠী এবং শোষিত শ্রেণীর জাতির মধ্যে ভাষার বোধগম্যতা যদি না থাকে, অর্থাৎ শাসক গোষ্ঠী যে কি বলতে চাচ্ছে শাসিত জাতি যদি সেটা ঠিক মতো বুঝতে না পারে, তাহলে 16 আনা কার্য সাধন করার শাসক গোষ্ঠীর পক্ষে সম্ভব হয় না। কাজেই ইংরেজরা এদেশে প্রথমত ভাষাগত প্রতিবন্ধকতার সম্মুখীন হল। এই ভাষাগত প্রতিবন্ধকতা দূর করার 2টি উপায় ছিল। এক হলো, হয় ইংরেজদেরকে এই উপমহাদেশের মানুষের ভাষাটা শিখে নিতে হতো,
না হলে এই উপমহাদেশের মানুষদের ইংরেজদের ভাষাটি শিখিয়ে দিতে হতো। তোমরা বলো তো দেখি, ইংরেজরা ছিল শাসক গোষ্ঠী, এই উপমহাদেশ ছিল শাসিত। কারা সহজ কাজটি করে থাকে? শাসক গোষ্ঠী নাকি শাসিত? নিশ্চয়ই শাসক গোষ্ঠী সহজ কাজটির দায়িত্ব নেয়। ইংরেজরা দেখল যে তাদের ভাষাটাই এই উপমহাদেশের মানুষের উপরে চাপিয়ে দিলে সেটা বরং সহজ কাজ হয়। আর এই উপমহাদেশের ভাষা যদি তাদের শিখতে হতো, তাহলে একটি দুটি নয়, এই উপমহাদেশে অসংখ্য ভাষা ছিল, সেই ভাষাগুলো তাদের শিখতে হতো। কাজে বুঝতেই পারছ, ইংরেজরা তাদের ভাষাটাই আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল। বলো তো দেখি, ইংরেজি কি তাহলে একটি আন্তর্জাতিক ভাষা ছিল নাকি একটি চাপিয়ে দেওয়ার ভাষা ছিল? নিশ্চয়ই আমরা এই উপমহাদেশের মানুষেরা ইংরেজিকে একটি চাপিয়ে দেয়া ভাষা হিসাবেই পেয়েছিলাম। এবার একটু ভেবে দেখো তো দেখি, এই চাপিয়ে দেয়া ইংরেজি ভাষা কারা আমাদেরকে প্রথমে শিখিয়েছিল? নিশ্চয়ই ইংরেজরা। এবার বলো তো দেখি, ইংরেজরা আমাদেরকে কিভাবে শিখিয়েছিল ইংরেজি ভাষা? আমাদের জন্য উপযোগী করে তৈরি করা কোনো পদ্ধতিতে শিখিয়েছিল, নাকি ইংরেজদের নিজেদের জন্য উপযোগী করে তৈরি করা টেন্স গ্রামার নামক পদ্ধতি আমাদের উপরে চাপিয়ে দিয়ে সেই পদ্ধতিতেই শিখিয়েছিল? নিশ্চয়ই টেন্স গ্রামারের পদ্ধতিতেই আমাদের শিখিয়েছিল। এবার গভীরভাবে উপলব্ধি করতে চেষ্টা করো, ইংরেজদের দ্বারা উদ্ভাবিত ইংরেজি ভাষাকে মাধ্যম ধরে উদ্ভাবিত, ইংরেজদের জন্য উপযোগী করে উদ্ভাবিত চাপিয়ে দেয়া টেন্স গ্রামার পদ্ধতি বাঙালিদের ক্ষেত্রে কতটুকু গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত হতে পারে? তোমরা যারা ড্রেস কিনতে যাও, শার্ট, প্যান্ট, পাজামা, পাঞ্জাবি কিংবা জুতো, স্যান্ডেল, বলো তো দেখি, সেগুলো কি তোমরা ট্রায়াল দিয়ে দেখে নাও না সেটা তোমাদের জন্য মানানসই কিনা? নিশ্চয়ই ট্রায়াল দিয়ে দেখো। এবার বলো তো দেখি, ভিন্ন জাতির জন্য উদ্ভাবিত, ভিন্ন ভাষাকে মাধ্যম ধরে উদ্ভাবিত, ভিন্ন জাতিগোষ্ঠীর জন্য উপযোগী করে উদ্ভাবিত এই টেন্স গ্রামারের পদ্ধতি এই উপমহাদেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়ার আগে সেটা কি আদৌ এই দেশের মানুষের জন্য উপযোগী কিনা সেটা কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন ছিল না? টেন্স গ্রামার নির্ভর প্রচলিত ইংরেজি শিক্ষা পদ্ধতি যে আমাদের জন্য আদৌ উপযোগী নয়, সেটা তো এই তথ্য থেকেই পরিষ্কার উপলব্ধি করা যায়। পুরো জাতিশুদ্ধ 18 বছর বাধ্যতামূলক বিষয় হিসেবে ইংরেজি পড়ার পরেও এদেশের সিংহভাগ শিক্ষার্থী ইংরেজিতেই রয়ে যায় সবচেয়ে বেশি দুর্বল। বোধ করি এ ব্যাপারে আর তর্ক করে কোনো লাভ নেই। সত্যকে স্বীকার করে নেয়ার মধ্যেই জ্ঞানের সার্থকতা আর জ্ঞানীর উপলব্ধিটা নির্ভর করে। ইংরেজদের দ্বারা উদ্ভাবিত ইংরেজি ভাষাকে মাধ্যম ধরে উদ্ভাবিত, ইংরেজদের জন্য উপযোগী করে উদ্ভাবিত টেন্স গ্রামারের পদ্ধতিতে বাঙালিদের সাফল্য লাভের গ্যারান্টি কোথায়? তাই তো ব্রিটিশ আমল থেকে অদ্যাবধি ইংরেজি শিক্ষায় জাতীয় পর্যায়ে আমাদের ব্যর্থতা সর্বাধিক। যুগের পর যুগ গিয়েছে, শতাব্দীর পর শতাব্দী, ডিজিটালে জেগে থেকেও টেন্স গ্রামারে মত্ত জাতি আজও ইংরেজি শিক্ষায় FM মেথডের বিবর্তন টেরই পায়নি। বাংলা বাক্যের শেষ শব্দটির মধ্যেই রয়েছে সবচেয়ে বড় চমক। পৃথিবীতে একমাত্র FM মেথডের ফর্মুলা দ্বারাই নিচের প্রতিটি বাক্য দ্বারা 960টি করে ইংলিশ সেন্টেন্স স্পিকিং করা সম্ভব। 1 নাম্বার বাক্যটি হলো, আমি FM মেথডের ফর্মুলা দ্বারা অনলাইনের মাধ্যমে যে কোনো স্থান থেকে প্রতিদিন 1 ঘন্টা ধরে আমার সুবিধা মতো সময়ে ইংরেজি শিখতে আগ্রহী। দ্বিতীয় বাক্যটি হলো, আমি FM মেথডের ফর্মুলা দ্বারা অনলাইনের মাধ্যমে যে কোনো স্থান থেকে প্রতিদিন 1 ঘন্টা ধরে আমার সুবিধা মতো সময়ে ইংরেজি শিখতে চাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা টেন্স গ্রামার জানো তারা পরিষ্কার বুঝতে পারছো এই দুটি বাক্য টেন্সের দিক থেকেও একই ক্যাটাগরিতে পড়বে। কাইন্ডস অফ সেন্টেন্স বলো আর কনস্ট্রাকশন অফ সেন্টেন্স বলো, সব দিক থেকে এই বাক্য দুটি একই শ্রেণীভুক্ত। কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্যটা পৃথিবীর অন্য কোনো জাতির পক্ষে বোঝা সম্ভব নয়, শুধুমাত্র বাঙালি এবং বাংলা ভাষা যারা জানেন তাদের পক্ষেই বোঝা সম্ভব। তার মধ্যেও যারা FM মেথড জানেন তারাই সেটা উপলব্ধি করতে পারবেন। প্রথম বাক্যের শেষের শব্দটি হলো আগ্রহী। আগ্রহী শব্দটি হলো এমন একটি শব্দ যার দ্বারা কোনো কাজ করা বোঝায় না।
কাজ করা না বোঝালেই সেটিকে বলবো আমরা এফএম মেথডের পরিভাষায় নন ভার্ব বিশিষ্ট শব্দ। যে সকল বাংলা বাক্যের শেষে এরকম নন ভার্ব থাকে সেই সকল বাক্যকে ইংলিশে রূপান্তরিত করতে এফএম মেথডের লেসন 2A এর ফর্মুলা প্রয়োগ করতে হয়। আর এই একটি বাক্য থেকে 960টি ইংলিশ সেন্টেন্সে স্পিকিং করা সম্ভব। আমার বইতে এগুলো বিস্তারিতভাবে আলোচনা করা আছে। দ্বিতীয় বাক্যটি হলো, আমি এফএম মেথডের ফর্মুলা দ্বারা অনলাইনের মাধ্যমে যে কোনো স্থান থেকে প্রতিদিন 1 ঘন্টা ধরে আমার সুবিধা মতো সময়ে ইংরেজি শিখতে চাই। এই বাক্যের শেষের শব্দটি হলো চাই। এটি একটি ক্রিয়াবাচক শব্দ অর্থাৎ ভার্ব। বাংলা ভাষায় যত বাক্য আছে যেগুলো শেষ শব্দটি ভার্ব, সেই সকল বাক্যকে এফএম মেথডের লেসন 3A এর ফর্মুলা প্রয়োগ করে ইংরেজিতে রূপান্তরিত করতে হয়। আর এই একটি বাক্য থেকে এফএম মেথডের মাধ্যমে 960টি করে ইংলিশ সেন্টেন্সে স্পিকিং করা সম্ভব, যা পৃথিবীর অন্য কোনো জাতির পক্ষেই কোনো পদ্ধতিতেই সম্ভব নয়। সেজন্যই আমি বলেছি ডিজিটালে যদিও এই দেশের মানুষ জেগে উঠেছে, কিন্তু আজও তারা টেন্স গ্রামারে মত্ত হয়ে আছে। ফলে তারা এফএম মেথডের যে বিবর্তন, সেই বিবর্তনটা টেরই পায়নি। তাই তো বলবো, আর পশ্চাৎপদতা নয়, প্রচলিত ইংরেজি শিক্ষাদান পদ্ধতি ইংরেজদের দ্বারা উদ্ভাবিত, ইংরেজদের জন্য উপযোগী করে উদ্ভাবিত। সেই পদ্ধতি আজ থেকে প্রায় 300 বছরের ব্যাকডেটেড। আর এফএম মেথড হল বিজ্ঞানসম্মত, আধুনিক, প্রযুক্তি নির্ভর, ফর্মুলা বেসড পদ্ধতি, যার মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে যেমন দ্রুত অগ্রগতি লাভ করা সম্ভব, এফএম মেথডের মাধ্যমেও তেমনি টেন্স গ্রামার না শিখেই ইংরেজিতে দক্ষতা বহুগুণে লাভ করা সম্ভব। কাজে আহ্বান থাকবে, গতানুগতিক ব্যর্থতার নাক পাশ ছিন্ন করে বেরিয়েছে এফএম মেথডের পতাকা তলে দলে দলে হাজির হয়ে প্রত্যেকটি পরিবারে প্রত্যেকটি শিক্ষিত মানুষ এফএম মেথডিয়ান হিসেবে যখন গড়ে উঠবে, এই দেশে সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানের মেধাবী মানব সম্পদ তৈরি হবে। ধন্যবাদ।